ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস ইনফ্লুয়েন্স পিপল এর বাংলা রূপান্তর লোক ব্যবহার। ডেল কার্নেগির লেখা হাউ টু উইন ফ্রেন্ডস ইনফ্লুয়েন্স পিপল এর বাংলা রূপান্তর লোক ব্যবহার। আজ শুনবেন প্রথম অধ্যায়, প্রথম খণ্ড। প্রথমে প্রস্তাবনা। 1936 সালে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল। সেই সময় মাত্র 5000 বই বাজারে এসেছিল। ডেল কার্নেগির এবং প্রকাশক সাইমন অ্যান্ড শুস্টার আশাও করেনি যে এতগুলি বই বিক্রয় হবে। এই বই রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিল। পুনরায় এই বই ছাপতে হয়েছিল, তাতে করে সকলেই অবাক হয়ে গিয়েছিল। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল পুস্তকটি ইতিহাসের পাতায় নাম করে নিয়েছিল, কারণ এই বইটি হলো সর্বকালের অন্তর্রাষ্ট্রীয় বেস্ট সেলার। সেই সময় সবে আর্থিক মন্দা দূর হয়েছিল, সেই কারণে এই বই এত জনপ্রিয় হয়েছিল কিনা বলতে পারবো না। আসলে এই বই মানুষের মনকে ছুঁয়ে যায়, তা মানুষের মনের চাহিদা পূরণ করতে পেরেছিল বলেই আজও এই বই এত জনপ্রিয়। ডেল কার্নেগি বলতেন যে $10 লক্ষ রোজগার করা খুবই সহজ, কিন্তু ইংরেজি ভাষায় একটা লাইন জনপ্রিয় করে তোলা অনেক কঠিন। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এমন একটা বাক্যাংশ যা লোকেদের মনে স্থান করে নিয়েছিল, প্যারাফ্রেজ করেছিল, প্যারোডি করেছিল, আর রাজনৈতিক কার্টুন থেকে শুরু করে উপন্যাস পর্যন্ত বহু ক্ষেত্রেই এর ব্যবহার করা হয়েছে। এই নতুন উন্মাদনার সাথে পড়েছে, এর মূল্য বুঝতে সক্ষম হয়েছে। এবার যুক্তিগত দিক দিয়ে দেখা যাক, এই ধরনের পুস্তক রিভাইজ করার দরকার কি আছে? কারণ এই বই জনপ্রিয় ও শাশ্বত তো অবশ্যই, এর সফলতা নিয়ে আর কাড়াছেঁটা কেন? এর জবাব দেওয়ার জন্য একটা কথাই যথেষ্ট, সেটা হলো ডেল কার্নেগি সারা জীবন ধরে নিজের পুস্তকে রিভাইজ করে গেছেন। হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল একটা পাঠ্য পুস্তকের আকারে লেখা হয়েছিল ইফেক্টিভ স্পিকিং অ্যান্ড হিউম্যান রিলেশনসের কোর্সের পাঠ্যপুস্তক রূপে। এই পুস্তক সেই রূপে আজও প্রযোজ্য। 1955 সালে তিনি মারা যাওয়ার আগে পর্যন্ত ক্রমাগত নিজের কোর্সের সংশোধন ও রিভাইজ করে গেছেন, কারণ পরিবর্তিত যুগের সাথে তাল মেলানোর জন্য এই রিভাইজ করাটা খুবই জরুরি ছিল। বর্তমান যুগের পরিবর্তিত স্বরূপের প্রতি ডেল কার্নেগির থেকে বেশি সংবেদনশীল কেউ ছিলেন না। তিনি নিজের শিক্ষা প্রদানের স্টাইলও ক্রমাগত বদলেছেন। তিনি ইফেক্টিভ স্পিকিং এর নিজের বইটিও অনেকবার আপডেট করেছেন। তিনি যদি আর কিছুদিন বাঁচতেন তাহলে তিনি নিজেই এই পুস্তকে রিভাইজ করতেন, তাতে যা পরিবর্তিত যুগের সাথে আরো তাল মিলিয়ে চলতে পারে। পুস্তকে এমন কিছু বিখ্যাত লোকেদের নাম ছিল যাদের নাম প্রথম প্রকাশনার সময় খুবই জনপ্রিয় ছিল। কিছু উদাহরণও প্রচুর জনপ্রিয় হয়ে উঠেছিল, কিন্তু আজকের যুগে সেগুলি অপ্রাসঙ্গিক। এই পুস্তকের গুরুত্বপূর্ণ বার্তাগুলির সম্পূর্ণ প্রভাব বেশ খানিকটা দুর্বল হয়ে পড়েছিল। আধুনিক পাঠকদের কাছে যাতে এই পুস্তকের বার্তা আরো স্পষ্ট ও সুদৃঢ় হয়, তার জন্য এই রিভিশন হওয়াটা খুবই জরুরি। এই পুস্তকের মূল ভাবকে অপরিবর্তিত রেখেই পুস্তকটি রিভিশন করার চেষ্টা করা হয়েছে। আমরা হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলকে বদলাইনি, এর থেকে আমরা কিছু সমকালীন যুগের জন্য অপ্রাসঙ্গিক বিষয় সরিয়ে দিয়েছি এবং তার স্থানে কিছু নতুন উদাহরণ সংযোজিত করা হয়েছে। কার্নেগির উন্মাদনা, জোশ এখনো ভরপুর মাত্রায় এই বইতে বিরাজমান। এমনকি 30-এর দশকের স্লোগানও আছে। ডেল কার্নেগি যেভাবে উৎসাহের সাথে কথা বলতেন, সেভাবেই এই বইটিকে লিখেছেন। আগের মতোই এই পুস্তকের প্রতিটা কথা খুবই গুরুত্বপূর্ণ। সারা দিন লোকেরা কার্নেগির কোর্সের থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছে, আর তার সংখ্যাও
ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, আর সেই লক্ষাধিক লোককে হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল পড়িয়ে তাদের জীবন সংশোধিত করার সুযোগ করে দিতে চাই। আমি তাদের সকলের জন্য এই সংশোধিত পুস্তকটি তুলে ধরছি, একটা সুন্দর উপকরণকে আর একটু চকচকে করে তোলার চেষ্টা করেছি। শুধুমাত্র এটুকুই আমার সংযোজন। ডোরেথি কার্নেগি, মিসেস ডেল কার্নেগি। শুরু করছি প্রথম খণ্ড, লোকেদের প্রভাবিত করার মূল মন্ত্র। মধু নেওয়ার জন্য মৌচাকে আঘাত করতে নেই। 1931 সালের 7ই মে নিউ ইয়র্কে এক অবিশ্বাস্যযোগ্য ঘটনা ঘটেছিল। সেই সময় এই ঘটনা অন্তিম পর্বে এসে উপস্থিত হয়েছিল, তাই সাধারণ মানুষের মধ্যে রোমাঞ্চের কোনো অভাব ছিল না। প্রায় 1 মাস ধরে বহু লুকোচুরি চলার পর শেষ পর্যন্ত হত্যাকারী ক্রুলেকের চারদিকে ঘিরে ফেলা হয়েছিল। সেখানে সে দোনালা বন্দুক নামে বিখ্যাত ছিল। যে হত্যাকারীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছিল ও ওয়েস্ট এভিনিউতে নিজের প্রেমিকার ঘরে লুকিয়ে বসেছিল। সে মদ বা সিগারেট কিছুতেই হাত পর্যন্ত লাগাতো না। সে একেবারে চিলেকোঠার ঘরে লুকিয়ে বসেছিল, আর মাটি থেকে ছাদ পর্যন্ত প্রায় 150 জনের বেশি পুলিশ ও গোয়েন্দা তাকে ঘিরে রেখেছিল। পুলিশ ছাদে গর্ত করে ও টিয়ার গ্যাসের ব্যবহার করে এই কুখ্যাত হত্যাকারীকে ধরার চেষ্টা করেছিল। চারিদিকে ছাদে মেশিন গান দিয়ে পুলিশেরা দাঁড়িয়েছিল। প্রায় 1 ঘন্টা ধরে নিউ ইয়র্কের শহরে মেশিন গান ও বন্দুকের গুলি বৃষ্টি হয়েছিল। ক্রুলে একটা চেয়ারের পিছনে লুকিয়ে বসে ক্রমাগত পুলিশদের ওপর গুলি ছুঁড়ছিল। হাজার হাজার লোক, পুলিশ ও হত্যাকারীদের চোখ ছিল এই রোমাঞ্চকর ঘটনার দিকে। হয়তো এর আগে নিউ ইয়র্কে এমন ঘটনা ঘটেনি। শেষ পর্যন্ত ক্রুলেকে গ্রেপ্তার করা সম্ভব হয়। পুলিশ কমিশনার ইপি মোলডুনি বলেছিলেন, সে ছিল নিউ ইয়র্কের ইতিহাসের আজও পর্যন্ত কুখ্যাত হত্যাকারীদের অন্যতম। তিনি আরো বলেন, সে এতটাই সজাগ ও সতেজ থাকত যে চোখের পাতার আওয়াজ শুনে কাউকে হত্যা করে দিতে পারত। কিন্তু দোনালা বন্দুক নিজে নিজেকে কি চোখে দেখত, এই কথা জানার সৌভাগ্য আমাদের হয়েছে। কারণ পুলিশ যখন তার উপর চারিদিক দিয়ে গুলির বৃষ্টি করছিল, তখন সে একটা চিঠি লিখেছিল। চিঠি লেখার সময় তার শরীর থেকে যে রক্ত ঝরছিল তার দাগ এই চিঠিতেও ছিল। এই চিঠিতে ক্রুলে লিখেছিল, আমার শার্টের নিচে খুবই দয়ালু কিন্তু একটা দুঃখী অন্তর আছে, এমন কোমল মন যা কখনোই কাউকে আহত করতে চায় না। এই চিঠি লেখার কিছুদিন আগেরকার কথা বলছি। একবার ক্রুলে আইল্যান্ডের একটা গ্রামের খালি রাস্তায় তার বান্ধবীকে নিয়ে একটু মজা করছিল। এমন সময় এক পুলিশ এসে তার লাইসেন্স দেখতে চায়। পুলিশটি এইটুকু অন্যায়ের জন্য তাকে তার জীবন দিয়ে মূল্য দিতে হয়েছিল। ক্রুলে কোনো কথা না বলে শুধু নিজের রিভলভার বার করে পুলিশটার বুকে গুলিবিদ্ধ করে দেয়। পুলিশটা মাটিতে শুয়ে পড়ার পর ক্রুলে তার মৃতদেহের ওপর আর একটা গুলি চালিয়ে দেয়। ভেবে দেখুন, এমন ক্রূর ও নৃশংস মানুষ লিখেছিল, আমার শার্টের নিচে একটা অত্যন্ত দয়ালু মানুষ আছে, কিন্তু সে খুবই দুঃখী, এমন একটা মন যে কখনো কাউকে আঘাত করতে চায় না। ক্রুলেকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। সে সময় তাকে কারাগারেই মৃত্যুদণ্ডের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় সে কি বলতে পারে একবার ভেবে দেখুন। লোকেদের জীবন নেওয়ার শাস্তি এটাই, সেটাই বলা উচিত ছিল না, কিন্তু সে বলেছিল, এটাই নিজেকে বাঁচানোর শাস্তি। এই ঘটনার সারাংশ হলো, দোনালা বন্দুক ক্রুলে নিজেকে কোনো কিছুর জন্যই দোষী বলে ভাবেনি। তার নিজের সম্পর্কে কোনো অভিযোগ ছিল না। অপরাধীদের মধ্যে এই ধরনের অসাধারণত্ব কাজ করে আপনি কি সেই কথা ভাবছেন? এবার আমি আপনাদের আর একটা গল্প শোনাচ্ছি। আমি নিজের জীবনের স্বর্ণময় দিনগুলিকে অন্যদের ভালো করতে গিয়ে নষ্ট করে ফেলেছি, যাতে তারা সুখে জীবন অতিবাহিত করতে পারে।
কিন্তু তার পরিবর্তে আমি লোকেদের গালাগালি ছাড়া আর কিছুই পাইনি। আর পুলিশের ভয়ে লুকিয়ে চুরিয়ে ঘুরে পালাতে হতো। এই কথাগুলি হলো আমেরিকার সবচেয়ে কুখ্যাত বদমাইশ অল কেপনের। সে ছিল শিকাগোর সবচেয়ে ভয়ানক দলের লিডার। সেও অন্য অপরাধীদের মতো নিজেকে কখনোই দোষী বলে মনে করত না। সেও নিজেকে প্রকৃত পরোপকারী বলে ভাবত, কিন্তু লোকেরাই তাকে ভুল বুঝত। নিউ ইয়র্কের সবচেয়ে কুখ্যাত অপরাধীদের মধ্যে অন্যতম ডচ সোল্জ এই একই ধরনের কথা বলতো। সে একবার নিজের ইন্টারভিউতে বলেছিল যে সে লোকেদের ভালো করার চেষ্টা করে, আর নিজের এই কথাতে তার যথেষ্ট আস্থাও ছিল। এই বিষয়ে আরো ভালো করে জানার জন্য আমি নিউ ইয়র্কের সর্বাধিক কুখ্যাত জেল সিং সিং এর ওয়ার্ডেন লুইস লিসকে বেশ লম্বা চওড়া চিঠি পাঠাতাম। তিনিও দীর্ঘ চিঠির দ্বারা জবাব পাঠাতেন। তিনি একবার লিখেছিলেন, এই জেলের খুব কম অপরাধী আছে যারা নিজেদের খারাপ বলে মনে করে। তারাও নিজেদের সঠিক বলে প্রমাণ করার জন্য যুক্তি তর্ক করে। তারা কেন কাউকে গুলি করেছিল বা কেন কারোর বাড়িতে চুরি করেছিল সেই বিষয় তাদের কাছে যথেষ্ট যুক্তি থাকে। তারা নিজেদের যুক্তির ভিত্তিতে সর্বদা নিজেদের সঠিক বলে প্রমাণ করার চেষ্টা করে, আর কখনোই নিজেদের শাস্তিযোগ্য বলে মনে করে না। অল কেপন দোনালা বন্দুক, ক্রুলে, ডচ সোল্জ বা জেলের চার দেওয়ালের মধ্যে আবদ্ধ অগণিত অপরাধী যদি এখন নিজেদের অপরাধী বলে মনে না করে, তাহলে যাদের আমরা প্রতিদিন দেখি তারা কি করে বা কিভাবে চলাচল করে? জন ভানামেকর ছিলেন আমেরিকি স্টোরসের চেনের সংস্থাপক। তিনি স্বীকার করেছিলেন যে বহু বছর আগেই আমি এটা বুঝতে পেরে গিয়েছিলাম যে অন্য কাউকে দোষ দেওয়া শুধুমাত্র মূর্খামি নয়, তার চেয়েও বেশি কিছু। আমার কাছে নিজের জীবনের গণ্ডি অতিক্রম করাটাই এক বিরাট সমস্যাজনক কাজ। তাহলে ভগবান সবাইকে সমান বুদ্ধি দেননি, এই কথা ভেবে নিজের মাথা খারাপ করে কোনো লাভ আছে কি? ভানামেকর একটা শিক্ষা অতি সহজেই পেয়ে গিয়েছিলেন, কিন্তু আমার তা শিখতেও বুঝতে 43 বছর লেগে গেল। এর মধ্যে আমি বহু অন্যায় করেছি, আর এখন আমি বুঝেছি যে 100 জনের মধ্যে 99 জন লোক কখনোই নিজেকে দোষী বলে ভাবে না। সে যত বড় অন্যায় করুক না কেন, সে কখনোই নিজেকে অন্যের চোখে অন্যায় দেখতে পায় না, কখনোই নিজের সমালোচনা করে না। কারো সমালোচনা করে কখনোই কোনো লাভ হয় না, কারণ তাতে করে সামনের লোক যেভাবেই হোক নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কোনো না কোনো বাহানা করে বিভিন্ন যুক্তি দেখায়। সমালোচনা খুবই ভয়ানক রূপ ধারণ করতে পারে, কারণ তাতে করে ব্যক্তির আত্মসম্মান আহত হয়, আর সেই সময়তেই আপনার জন্য মনে একটা রাগ বিদ্বেষের সৃষ্টি হয়। বিশ্ববিখ্যাত মনোবৈজ্ঞানিক B.F. স্কিনার নিজের গবেষণা দ্বারা এটা প্রমাণ করেছিলেন যে সমালোচনা করে আসলে কখনোই লাভ হয় না, বরং এই ব্যক্তির সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। পশুদের ক্ষেত্রেও এই একই বিষয় প্রযোজ্য। যে পশুকে তার ভালো ব্যবহারের জন্য পুরস্কৃত করা হয়, সে যাকে খারাপ ব্যবহারের জন্য দণ্ড দেওয়া হয়েছে তার থেকে অনেক দ্রুত গতিতে সবকিছু রপ্ত করতে পারে। মহান মনোবিশ্লেষক হ্যান্স সেল্ফ বলেছিলেন যে প্রতিটা মানুষই ভালো কথা বা প্রশংসা শুনতে চায়। যে কোনো মানুষ নিন্দা কথা শুনে ভয় পায়। নিন্দা বা সমালোচনা শুনলে পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, কর্মচারীগণ, সহকর্মীগণ সকলেরই মনোবল নষ্ট হয়ে যায়। তাদের পরিস্থিতিতে কোনো রকম পরিবর্তন আসে না। এনডি ওকলাহামার জর্জ বি জাস্টনের এক ইঞ্জিনিয়ারিং কোম্পানির সুরক্ষা বিভাগের দায়িত্বে ছিলেন। তার কাজ ছিল ফিল্ডে কর্মরত কর্মচারীদের দিকে ধ্যান দেওয়া। প্রত্যেক কর্মচারীর ফিল্ডে হেলমেট পরা ছিল বাধ্যতামূলক। আগে তখন তিনি কোনো কর্মচারীকে হেলমেট ছাড়া অবস্থায় কাজ করতে দেখতেন, তখন তিনি খুবই রেগে যেতেন
এবং বিভিন্ন নিয়মের কথা বলতেন। এর ফলে তার সামনে কর্মচারীরা নিজের অনিচ্ছাকৃততেই হেলমেট পরে কাজ করত, কিন্তু তার চোখের আড়ালে তারা হেলমেট ছাড়াই কাজ করত। তিনি বিভিন্ন যুক্তি তর্ক দিয়ে বিষয়টা দেখে ভেবে দেখার পর ঠিক করেন যে এবার থেকে যখনই কোনো কর্মচারীকে হেলমেট ছাড়া অবস্থায় দেখবেন তখনই জিজ্ঞাসা করবেন যে এই হেলমেট আরামদায়ক নয় কি, নাকি তার মাথায় ঠিক মতো ফিট করছে না। তিনি কথায় কথায় কর্মচারীদের বুঝিয়ে দেন যে এই হেলমেট তাদের প্রয়োজনের জন্য দেওয়া হয়েছে, তা কোনো ভার নয়। তখন থেকে সমস্ত কর্মচারী নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখে হেলমেট পরতে শুরু করে দেয়। আর সেই থেকে মিস্টার বি জনস্টনের ওপর তাদের আর কোনো ক্ষোভ ছিল না। নিন্দা ও সমালোচনা কখনোই কোনো সমস্যার সমাধান হতে পারে না। ইতিহাসে তার বহু প্রমাণ আছে। সবচেয়ে বড় উদাহরণ হলো থিওডোর রুজভেল্ট ও রাষ্ট্রপতি ট্যাফটের বিবাদে। এই বিবাদের জেরে রিপাবলিকান পার্টি ভেঙে টুকরো হয়ে গিয়েছিল। উড্রো উইলসনকে হোয়াইট হাউসে বসানোর জন্য বাধ্য করা হয়েছিল এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় এমন কিছু বড় বড় লাইনের উপস্থাপন করা হয়েছিল যাতে করে ইতিহাসের চেহারাটাই বদলে গিয়েছিল। 1908 সালে রুজভেল্ট হোয়াইট হাউসের বাইরে চলে যান এবং তিনি ট্যাফটকে সম্পূর্ণরূপে সাহায্য করেন। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়ে যাওয়ার পরেই সিংহের শিকার করার জন্য রুজভেল্ট আফ্রিকা চলে যান। তিনি ফিরে আসার মধ্যে পরিস্থিতি বদলে গিয়েছিল, যা দেখে তিনি খুবই রেগে যান, যার ফলে তিনি ট্যাফটের সমালোচনা করতে শুরু করে দেন, কারণ সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়ার মতো উদারতা তার মধ্যে ছিল না। আর তৃতীয়বার নিজেকে রাষ্ট্রপতির আসনে বসানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। তারপর তিনি বুলমুশ নামক পার্টির গঠন করেন আর জিওপি কে প্রায় ধরাশায়ী করে দিয়েছিলেন। পরে নির্বাচনে উইলিয়াম হার্বার্ট ট্যাফট এবং তার রিপাবলিকান পার্টি ধরাশায়ী হয়ে যায়। শুধুমাত্র উটা ও ভারমন্টের জয়লাভ করেছিল। আজ পর্যন্ত এই প্রাচীন সবচেয়ে লজ্জাজনক পরাজয় ছিল এটাই। রুজভেল্ট এই পরাজয়ের জন্য ট্যাফটকে দোষী রূপে সাব্যস্ত করেন, কিন্তু রাষ্ট্রপতি ট্যাফটও কি নিজেকে দোষী বলে মনে করেছিলেন? হয়তো একদমও না। চোখে জল নিয়ে আর্দ্র কণ্ঠে ট্যাফট বলেছিলেন, আমি যা যা করেছি তাছাড়া আমার আর কি বা করার ছিল? তাহলে দোষ কার ছিল? হয় ট্যাফটের আর তা না হলে রুজভেল্টের। এই দোষ কার ছিল তা কেউ জানতো না, আর আমিও জানি না। আমি সেই নিয়ে বেশি ভাবিও না। আমি শুধু এইটুকু বলতে পারি যে রুজভেল্ট ট্যাফটের এত নিন্দা সমালোচনা করার পরেও যখন তাকে স্বীকার করাতে পারলো না যে দোষ তারই, তাহলে এই ধরনের ভৎসনা করে লাভটা কি? কিছুই না। এতে করে একে অপরের মনে তিক্ততা বৃদ্ধি পাওয়া ছাড়া আর কিছু হয় না। আর ট্যাফট তো নিজের পক্ষে বিভিন্ন যুক্তিও খাড়া করেছিলেন। দ্বিতীয় উদাহরণ আমি টিপড ডোম অয়েল স্কটল্যান্ডে দিতে পারি। 1920 সালের কথা। সমস্ত সংবাদপত্রের হেডলাইন হলো এই খবর। আমেরিকার লোকেরা হয়তো তখনই এই স্ক্যান্ডের কথা ভুলতে পারবে না। এই স্ক্যান্ডের কিছু তথ্য দেওয়া হলো। হার্ডিংয়ের ক্যাবিনেট মন্ত্রী আলবার্ট বি ফল এল্ক হিল এবং টিপন ডোম নামক দুই সরকারি তেলের ভান্ডার লিজে দেবেন বলে ঠিক করেছিলেন। সেই তেলের ভান্ডারের তেলই নৌসেনারা ভবিষ্যতে ব্যবহার করবে বলে ঠিক ছিল। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ভান্ডারের বেলাতেও ফল কোনো রকম নিলামি ডাকেনি বা কোনো রকম টেন্ডারের কথা হয়নি। তিনি তার খুব কাছের বন্ধু এডওয়ার্ড এল ডোহেনিকে এত বড় একটা টেন্ডার মিষ্টির প্লেটের মতো এগিয়ে দিয়েছিলেন। ডোহেনি সঙ্গে সঙ্গে ফলকে $10 লক্ষ লোনের নাম দিয়ে পুরস্কার স্বরূপ দিয়ে দেন। এরপর ফল জেলার ইউনাইটেড স্টেটস মেরিনসকে আদেশ দেন যে এল্প হিল ভান্ডারের তেল থেকে যে সমস্ত প্রতিযোগীরা লাভবান হচ্ছে তাদের সেখান থেকে সরিয়ে দিতে হবে।
তারপর প্রতিযোগী কোম্পানিগুলোকে বন্দুকের জোরে ও ভয়ে দেখে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তখন তারা হতাশা ও দুঃখে জর্জরিত হয়ে ন্যায়ালয়ের দ্বারস্থ হয়। আর তারপরই টিপড হোম স্ক্যান্ডেলের ভান্ডার প্রকাশিত হয়ে যায়। তখন তো চারিদিকে যেন হাহাকার পড়ে গিয়েছিল। হার্ডিং সরকারের উপর বিপদের ছায়া ঘনীভূত হতে শুরু করে। সম্পূর্ণ দেশ যেন কেঁপে উঠেছিল। রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ অন্ধকার হয়ে গিয়েছিল, যার পরিণাম স্বরূপ আলবার্ট বি ফলকে জেলের হাওয়া খেতে হয়েছিল। সেই সময় চারিদিকে ফলের সমালোচনা ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। কাউকে কাউকে এমন সর্বজনীন নিন্দা সহ্য করতে হয়, কিন্তু তারপরেও কি তার মধ্যে কোনো রকম অনুতাপের সৃষ্টি হয়েছিল? তিনি কি নিজের ভুল বুঝতে পেরেছিলেন? না, কখনোই না। বেশ কিছু বছর বাদে হারবার্ট হুভার একটা সামাজিক ভাষণ প্রদানের সময় বলেছিলেন যে রাষ্ট্রপতি হার্ডিং এর মৃত্যু হয়েছিল এক চরম মানসিক আঘাতের জন্য, কারণ তার এক বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। শ্রীমতী ফল এই ঘটনার সময় একেবারে চুপ ছিলেন। তিনি আর্দ্র কণ্ঠে বলেছিলেন, কি, হার্ডিং এর সাথে ফল বিশ্বাসঘাতকতা করেছে? এটা অসম্ভব। আমার স্বামী কখনই কারোর সাথে বিশ্বাসঘাতকতা করার কথা ভাবতে পর্যন্ত পারে না। সোনা, রূপো, হিরে, মণি, মুক্ত ভরা ঘরও আমার স্বামীর সততাকে হরণ করতে পারবে না। তাকে দিয়ে কখনই কোনো ভুল কাজ করানো সম্ভব নয়। বিশ্বাসঘাতকতা তো বরং ওনার সাথে হয়েছে, তাই আজ কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে ও জেলে যেতে হয়েছে। এটাই মানুষের স্বভাব। প্রত্যেকেই একই কাজ করে চলেছে, নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা। কখনো তারা প্রতিকূল পরিস্থিতিকে দোষারোপ করছে, কখনোই নিজের উপর কোনো কলঙ্ক আসতে দেয় না। তাই আপনি এরপর কখন কারোর সমালোচনা করার আগে অবশ্যই অল কেপন, দোনালা বন্দুক এবং ক্রুলে এবং আলবার্ট হলের কথা অবশ্যই মনে রাখবেন। সমালোচনা সর্বদা বুমেরাং হয়ে আমাদের কাছেই ফিরে আসে, অর্থাৎ যারা সমালোচনা করে তাদের সর্বদা সমালোচনার সম্মুখীনতা করতে হয়। আমাদের এই কথাও মাথায় রাখতে হবে যে আমরা যে ব্যক্তির নামে সমালোচনা করছি বা যাকে আমরা সংশোধন করার কথা চেষ্টা করছি, তার মনেও নিশ্চয়ই নিজের সপক্ষে অনেক যুক্তি আছে। সেও ভদ্র বিনম্র ট্যাপ্টের মতোই বলবে যে আমি যা করেছি তা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। 1865 সালের 15 এপ্রিল আব্রাহাম লিঙ্কনের পার্থিব শরীর একটা সস্তা লজিং হাউসের এক বড় ঘরে রাখা হয়েছিল। এই ঘরটা ফোর্ড থিয়েটারের একেবারে সামনে ছিল। সেখানেই জলভিসলিক বুথ লিঙ্কনকে তিক্ত কথায় বানে ক্ষত বিক্ষত করে দিয়েছিলেন। লিঙ্কনকে যে বিছানাটার উপর শুয়ে রাখা হয়েছিল তা তার শরীরের তুলনায় অনেকটাই ছোট ছিল। রোজা বন হরের বিখ্যাত পেন্টিং দ্য হর্স ফেয়ার সস্তা নকল ছবিটা তার বিছানার উপর টাঙানো ছিল, আর একটা গ্যাসের আলো হলুদ রং বিচ্ছুরিত করছিল। রক্ষামন্ত্রী স্ট্যাটন লিঙ্কনের পার্থিব শরীরের সামনে দাঁড়িয়ে জনগণের উদ্দেশ্যে বলেছিলেন, লোকেদের হৃদয়ে রাজত্বকারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শাসক এবার আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে গেলেন। লিঙ্কনের মধ্যে মানুষের মন জয় করার মতো এমন কি গুণ ছিল? তার সফলতার পিছনে কোনো রহস্য লুকিয়েছিল? প্রায় 10 বছর ধরে আমি লিঙ্কন সম্পর্কে বহু বই পড়েছি। এমনকি তার লিঙ্কন দ্য অ্যানন লিখতে আমার পুরোপুরি 3 বছর সময় লেগে গেছিল। আমি বিশ্বাস করি যে লিঙ্কনের সামাজিক ও ব্যক্তিগত জীবন তথা ওনার ব্যক্তিত্ব সম্পর্কে জানার জন্য আমি যত পড়াশোনা করেছি তেমন হয়তো কেউ করেনি। লিঙ্কন মানুষের সাথে কেমন ব্যবহার করতেন আমি সেটা পর্যন্ত পড়ে দেখেছিলাম। তিনি কি অন্যদের সমালোচনা করতেন? হ্যাঁ, অবশ্যই। নিজের যৌবনকালে ইন্ডিয়ানার পিজিয়ন ক্রিক ভ্যালিতে তিনি যে শুধু অন্যদের সমালোচনা করতেন তাই নয়, বরং পত্র কবিতার মধ্যে দিয়ে লোকেদের নিয়ে উপহাস পর্যন্ত করতেন।
আর তা তিনি প্রকাশিত করাতেন। এমনই একটা পত্র একবার এমন ঘৃণার আগুন জ্বালিয়ে দিয়েছিল, যার আগুনে তিনি সারা জীবন জ্বলেছিলেন। ইলিনয়ে উকিল হিসাবে প্র্যাকটিস করার সময়তেও লিঙ্কন উন্মুক্তভাবে নিজের বিরোধীদের আক্রমণ করে চিঠিতে লিখতেন এবং তা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত করাতেন। কিন্তু একবার বিষয়টা খুবই বিগড়ে গেছিল। 1842 সালে লিঙ্কন জেমস সিলস নামক একজন অহংকারী এবং খিটখিটে স্বাভাবিক রাজনৈতিক ব্যক্তিত্বকে নিয়ে বেশ কিছু ব্যঙ্গাত্মক কথা লেখেন। তা স্প্রিংফিল্ডের সংবাদপত্র স্প্রিংফিল্ড জার্নাল এ প্রকাশিত হয়েছিল। সারা শহর জুড়ে তখন সিলসকে নিয়ে উপহাস চলছিল। এইরকম পরিস্থিতিতে সিলস রাগে ফেটে পড়েন। তারপর তিনি জানতে পারেন যে এই চিঠি লিঙ্কন লিখেছিলেন। সিলস ঘোড়ায় চেপে লিঙ্কনের সামনে গিয়ে উপস্থিত হন ও তার সরাসরি দ্বন্দ্বযুদ্ধের জন্য আহ্বান জানান। লিঙ্কন দ্বন্দ্বযুদ্ধের জন্য তৈরি ছিলেন না, কিন্তু নিজের আত্মসম্মান তাকে রক্ষা করতেই হতো। তাকে অনেক রকম হাতিয়ার তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু হাত লম্বা হওয়ার জন্য লিঙ্কন তলোয়ার বাজিকেই নির্বাচিত করেছিলেন। তার জন্য তিনি ওয়েস্ট পয়েন্ট গ্র্যাজুয়েট থেকে তলোয়ার বাজির প্রশিক্ষণও নিয়েছিলেন। যেদিন দ্বন্দ্বযুদ্ধ হওয়ার কথা ছিল সেদিন সিলস ও লিঙ্কন মিসিসিপি নদীর ধারে মুখোমুখি হন। এইরকম অবস্থায় একজনের মৃত্যু ছিল সুনিশ্চিত, কিন্তু শেষ মুহূর্তে তাদের বন্ধুত্বের হস্তক্ষেপের কারণে আর দ্বন্দ্বযুদ্ধ হয় না। লিঙ্কনের জীবনে এটাই ছিল সবচেয়ে দুঃখজনক ঘটনা। এই ঘটনা থেকে তিনি একটা শিক্ষা লাভ করেছিলেন। এরপর থেকে তিনি কখনোই কারো সম্পর্কে কোনো রকম অপমানজনক চিঠি লেখেননি। লোকেদের নিয়ে উপহাস করা ছেড়ে দেন। তারপর থেকে তিনি নিজের শব্দকোষে সমালোচনা নামক শব্দটাই কেটে দিয়েছিলেন। এরপর লিঙ্কন গৃহযুদ্ধের সময় পোটোম্যাকের সেনাদের জন্য একের পর এক অনেক নতুন জেনারেল নিযুক্ত করেন। আর সব জেনারেলই ম্যাকক্লেলন, পোপ, বনসাইড হুকার, মিড কোনো না কোনো বড় বড় ভুল করতেই থাকে। লিঙ্কন হতাশ হয়ে পায়চারি করতেন, অথচ তার হৃদয় দুর্ভাবনাময় নয়, বরং সদা ভাবনাময় পরিপূর্ণ ছিল। তিনি একদম শান্ত থাকতেন, ভুলেও কারো সমালোচনা করতেন না। তার সবচেয়ে প্রিয় বাক্য ছিল, ভুলেও কারো সমালোচনা করো না, তাতে করে তোমাকেও সমালোচনার সম্মুখীনতা করতে হবে। লিঙ্কনের স্ত্রী বা অন্যেরা যখন দক্ষিণ প্রান্তে নিন্দা করত, তখন লিঙ্কন তাদের বলতেন, ওদের নিন্দা করো না, ওদের মতো পরিস্থিতিতে থাকলে আমরাও হয়তো এমনটাই করতাম। লিঙ্কনের কাছে লোকেদের সমালোচনা করার সমস্ত রসদ মজুদ ছিল। একটা মাত্র উদাহরণের সাহায্যে আপনি সেটা বুঝতে পারবেন। 1863 সালের জুলাই মাস, গেটিসবর্গের যুদ্ধ 3 দিন ধরে অসম্ভব যুদ্ধ চলে। 4 জুলাই রাতেই জেনারেল লি দক্ষিণ দিক থেকেই পিছু হতে শুরু করেন। হঠাৎ করে প্রচন্ড ঝড় ঝঞ্ঝার সামনে চারিদিকে বন্যা দেখা দেয়। লি যখন তার পরাজিত সেনাদের নিয়ে পোটোম্যাক পৌঁছায়, তখন তার বন্যা প্লাবিত নদীর মুখোমুখি গিয়ে দাঁড়ায়। তা অতিক্রম করা ছিল অসাধ্য, অথচ পিছনে তখন বিজয়ী আমেরিকান আর্মি। লি চারিদিক দিয়ে ফেঁসে গিয়েছিল, বাঁচার কোনো উপায় তার সামনে খোলা ছিল না। লিঙ্কনও বুঝেছিলেন যে ভগবানের অশেষ কৃপার জন্যই তিনি এমন সুবর্ণ সুযোগ পেয়েছেন। লি এর সেনাদের পরাজিত করার এমন সুবর্ণ সুযোগ, তাতে করে যুদ্ধ অতি শীঘ্রই সম্পন্ন করা সম্ভব ছিল। সেই আশাতেই লিঙ্কন তার জেনারেল মিডসকে আদেশ দিয়েছিলেন যে যুদ্ধ সম্পর্কিত কোনো মিটিং যেন ডাকা না হয়। সরাসরি লি এর সেনাদের উপর হামলা করার আদেশ দেন। লিঙ্কন টেলিগ্রামে নিজের আদেশ দিয়ে আরেকজন বার্তাবাহককে পাঠিয়ে দিলেন মিডের কাছে, যাতে দ্রুত গতিতে কার্য সম্পন্ন করা হয়। কিন্তু জেনারেল মিড লিঙ্কনের আদেশের বিরুদ্ধে কাজ করে। বারণ করা সত্ত্বেও সে সৈন্যসভার মিটিং ডাকে। আসলে সে লি এর উপর আক্রমণ করতে সংকোচ করছিল, আর সে তার জন্যই বাহানা করে লিঙ্কনকে টেলিগ্রাম করে দেয় যে
সে লিকে আক্রমণ করতে পারবে না, তখন বন্যার জল নেমে আর লি তার সেনাদের নিয়ে সুরক্ষিতভাবে নদী পার করতে সক্ষম হয়। লিঙ্কন তখন রাগে ফেটে পড়েছিল। লিঙ্কন তার ছেলের সামনে চিৎকার করে বলেছিলেন, হে ভগবান, এর অর্থ কি? শত্রুপক্ষ তো সম্পূর্ণরূপে আমার হাতের মুঠোয় ছিল। এত বড় সুযোগ, এত বড় সুযোগ হস্ত প্রসারিত করতে পারলেই সেই সুযোগ আমার হাতে চলে আসতো, আর আমি হস্ত প্রসারিত করতেই ব্যর্থ হলাম। ভগবান! আমার কথা কেউ শুনল না, আমার কথা কেউ শুনল না। সম্পূর্ণ পরিস্থিতি ছিল আমাদের অনুকূলে, আর লি এর প্রতিকূলে। আমি ওখানে থাকলে লি থাকতো আমার হাতের মুঠোয়। আমি নিজে হস্তে ওকে খুন করতাম। মনে রাখবেন, জীবনের এমন পরিস্থিতিতেও লিঙ্কন খুবই শালীন ও সংযত ছিলেন। তার কথার মধ্যেও চিঠিতে যথেষ্ট ভদ্রতা ও শিষ্টাচার ছিল। অপার হতাশা বুকে নিয়ে লিঙ্কন মিডকে চিঠি লিখেছিলেন। 1863 সালে লেখা এই চিঠিতে লিঙ্কন তীব্র সমালোচনা করেছিলেন। আমার প্রিয় জেনারেল, আমার মনে হচ্ছে আপনি লি এর বেঁচে ফিরে যাওয়াটা খুব একটা গম্ভীরতার সাথে নেননি। সে সম্পূর্ণরূপে আমার জালে আবদ্ধ ছিল। তাকে বন্দি করতে পারলেই যুদ্ধ শেষ হয়ে যেত, কিন্তু এখন জানি না এই যুদ্ধ কতদিন চলবে। আপনি যখন নদীর এই প্রান্তেই লিয়ের ওপর হামলা করতে পারেননি, তখন আর কিভাবে এই কাজ করবেন? এখন তো লি নদীর এই প্রান্তে সুরক্ষিত বসে আছে, আর আপনি নিজেই এই 2/3 বেশি সেনা নদীর এই প্রান্তে নিয়ে যেতে পারবেন না। এই বিষয়টা একেবারেই যুক্তিহীন। আমার মনে হয় না এরপর আপনি বেশি কিছু করতে পারবেন। অত্যন্ত দুঃখের সাথে বলছি যে আপনি সুবর্ণ সুযোগ হারিয়েছেন। এখন হাতের ওপর হাত দিয়ে বসে থাকা ছাড়া আর কোনো রাস্তা নেই। এই চিঠি পাওয়ার পর জেনারেল মিডের কেমন লেগেছিল একবার ভেবে দেখুন। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হলো, মিড এই চিঠি কখনোই পায়নি, কারণ লিঙ্কন কখনোই তা পাঠাননি। লিঙ্কনের মৃত্যুর পর তার ফাইলের মধ্যে থেকে এই চিঠি পাওয়া গিয়েছিল। আমার তো মনে হয় এই চিঠি লেখার পর লিঙ্কন নিজের জানলার বাইরের দিকে তাকিয়ে নিজেকে হয়তো বলেছিলেন, লিঙ্কন, একটু দাঁড়াও, হয়তো তুমি একটু বেশি উতলা হয়ে পড়েছ। আমি মিডকে হোয়াইট হাউসের শান্ত পরিবেশে বসে লিকে আক্রমণ করার আদেশ দিচ্ছিলাম। আমার পক্ষে আদেশ দেওয়াটা খুবই সরল কাজ ছিল, কিন্তু যদি আমি গেটিসবর্গে থেকে গত সপ্তাহের খুনোখুনি দেখতাম, যা মিড নিজের চোখে দেখেছে, যদি আমার কান ও মৃত আহতদের চিৎকার শুনতো, তাহলে হয়তো আমিও হামলা করার জন্য কিছুতেই তৎপরতা দেখাতে পারতাম না। আমার প্রবৃত্তি যদি মিডের মতো সুরক্ষাত্মক হতো, তাহলে আমিও হয়তো সেটাই করতাম যেটা মিড করেছে। এখন এই চিঠি পাঠালে আমার মন হয়তো খানিকটা শান্ত হবে, কিন্তু মিড খুবই আহত হবে। ও আমার সমালোচনা করবে, আর তারপর নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা করবে। তাতে সময় নষ্ট হবে, তাতে করে আমাদের উভয়ের একে অপরের প্রতি দুর্ভাবনার সৃষ্টি হবে। একজন সেনাপতি রূপে মিডের ছবিটাও খানিকটা ধোঁয়াশায় আচ্ছাদিত হবে। হয়তো মিড নিজের পদত্যাগ পর্যন্ত দিতে। আমি আপনাকেই আগেই বলেছি যে লিঙ্কন চিঠিটা লিখে অন্যদিকে রেখে দিয়েছিলেন। লিঙ্কন নিজের তিক্ত অভিজ্ঞতার থেকে একটা বিষয় শিখেছিলেন যে কটাক্ষ বা নিন্দা সর্বদাই ব্যর্থ হয়, তা দিয়ে কখনো কারো কোনো লাভ হয় না। মহান লেখক টভেন কখনো প্রচন্ড রেগে যেতেন, আর রাগের বশেই তিনি চিঠিও লিখতেন। তার রাগে যেন কাগজও পুড়ে যেত। উদাহরণস্বরূপ, একবার টভেন রাগ করে একজনকে লিখেছিলেন, আমার মনে হচ্ছে তোমাকে জ্যান্ত খবর দিয়ে দিই। যদি তুমিও তাই চাও, তাহলে আমাকে বলো, শেষ ব্যবস্থা আমি করে দেব। অন্য আরেকবার তিনি তার সম্পাদককে একটা চিঠি লিখে জানিয়েছিলেন যে
তার প্রুফরিডের আমার স্পেলিং তথা বিরাম চিহ্ন সংশোধন করার চেষ্টা করছে। টবের সঙ্গে সঙ্গে আদেশ দেন যে সামনের বার থেকে আমার লেখা যেন আমার অনুসারেই ছাপা হয়, আর আপনি আপনার প্রুফরিডারকে বলে দেবেন যে তার কদাকার পচা গলা পরামর্শগুলো যেন তার মস্তিষ্কেই রেখে দেয়। এই ধরনের বিষাক্ত চিঠি লেখার পরেই তিনি স্বস্তির নিঃশ্বাস ফেলতেন। তাতে করে তার মনের সমস্ত বিষ বাইরে বেরিয়ে যেত, আর কারো কোনো ক্ষতি হতো না। কারণ তার স্ত্রী এতটাই বুদ্ধিমতী ছিলেন যে সকলের অজান্তে এই চিঠিগুলি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিতেন। এই চিঠিগুলি কোনো দিন পোস্ট অফিসের মুখ দেখতে পায়নি। আপনি কি এমন কোনো ব্যক্তিকে চেনেন যাকে আপনি বদলাতে চান, যাকে সংশোধন করে আপনি ভালো করে গড়ে তুলতে চান? সেটা খুবই ভালো বিচার, আমিও এর পক্ষপাতী। তাহলে নিজেকে দিয়েই এর শুভারম্ভ করুন। আপনি যদি স্বার্থহীন হয়ে ভাবেন, তাহলে আপনি সবার আগে নিজেকেই সংশোধন করতে চাইবেন। এটা কোনো ভয়ানক খেলাও নয়। দার্শনিক কনফুসিয়াস বলেছিলেন, যতক্ষণ না নিজের বাড়ির সিঁড়ি পরিষ্কার হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রতিবেশীর ছাদের বড় দেখে কোনো অভিযোগ করো না। একবার নিজের যৌবনকালে আমি রিচার্ড হার্ডিংস ডেভিস নামক লেখককে মূর্খামি করে একটা চিঠি লিখে ফেলেছিলাম, কারণ সেই সময় আমি সকলকে প্রভাবিত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমি সেই সময় একটা পত্রিকার জন্য কিছু লেখালেখি করছিলাম। ডেভিডকে তার কাজের শৈলী সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম। এর কয়েক সপ্তাহ আগে আমি একটা চিঠি পেয়েছিলাম যার একেবারে শেষে লেখা ছিল, ডিটেক্ট করা হয়েছে কিন্তু পড়া হয়নি। এই বাক্যটা আমাকে খুবই প্রভাবিত করেছিল। আমার মনে হয়েছিল এর লেখক খুবই মহান অথবা খুবই ব্যস্ত প্রকৃতির মানুষ হবে, তার জন্যই সে এমন কথা লিখেছিল। এবার আমার মূর্খামি দেখুন, আমি একদমই ব্যস্ত ছিলাম না, কিন্তু রিচার্ড হার্ডিং ডেভিডের ওপর একটা প্রভাব সৃষ্টি করতে চাইছিলাম। তাই আমি নিজের ছোট্ট একটা চিঠি নিচে লিখেছিলাম, ডিটেক্ট করা হয়েছে কিন্তু পড়া হয়নি। তিনি আমার চিঠির কোনো জবাব দেওয়ার প্রয়োজন তো মনে করেননি। সেই সাথে আমারই চিঠি নিচে একটা লাইন যুক্ত করে আমার কাছে পাঠিয়ে দিয়েছিলেন, আপনার ব্যাড ম্যানার্সের তো কোনো জবাবই নেই। তিনি ঠিকই করেছিলেন, আমি ভুল করেছিলাম, আমি সমালোচিত হওয়ার মতোই কাজ করেছিলাম, কিন্তু নিজের ভুল থাকা সত্ত্বেও বিষয়টা আমার খুব খারাপ লেগেছিল। এর 10 বছর বাদে আমি যখন মিস্টার ডেভিডের মৃত্যুর সংবাদ পাই, তখনও আমার মাথায় সে কিভাবে আমাকে অপমান করেছিল সেই চিন্তাই সবার আগে আসে। মনে যদি একবার কারোর জন্য ঘৃণার ভাব জন্মে যায়, তাহলে তা কোনো দিনই শেষ হয় না, বরং তা বছরের পর বছর ধরে তুষের আগুনের মতো জ্বলতে থাকে ও সেই ব্যক্তির মৃত্যুর পরেও তা মনের মধ্যেই থেকে যায়। তাই যদি কারোর সম্পর্কে সমালোচনা করাই হয়, তাহলে খুব সীমিত শব্দের মধ্যেই নিজের নিন্দার পরিসমাপ্তি ঘটান। আপনার সমালোচনা যতই যুক্তিসঙ্গত হোক না কেন, তা বেশি দূর নিয়ে যাবে না। যখনই অন্য কারোর সাথে মেলামেশা করবেন, ঘনিষ্ঠতা বৃদ্ধি করবেন, তখন একটা কথা সর্বদা মাথায় রাখবেন যে সর্বদা বিচক্ষণ ব্যক্তিদের সাথেই মেলামেশা করার চেষ্টা করুন। প্রত্যেক ব্যক্তির মধ্যে কোনো না কোনো আবেগ প্রবণতা নিশ্চয়ই থাকে, কেননা কোনো দুর্বলতাও থাকে, গর্ব থাকে, তো অহংকারও থাকে। ইংরেজি সাহিত্যের মহান উপন্যাসিক থমাস হার্ডি কঠোর সমালোচনার জন্যই উপন্যাস লেখা ছেড়ে দিয়েছিলেন। ইংরেজি কবি থমাস চ্যাটার্টনের আত্মহত্যার কারণও ছিল এই নিন্দা। যৌবনে অতীব অভদ্র থাকা একজন ব্যক্তি বেঞ্জামিন ফ্রাঙ্কলিন পরবর্তীকালে কূটনীতিবিদ হয়ে উঠেছিলেন। তার ব্যবহারের জন্য তাকে ফ্রান্সে পাঠানো হয়েছিল রাষ্ট্রদূত হিসাবে। তার এই সফলতার রহস্য আসলে কি ছিল? তার মতে, আমি কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলবো না, সকলের সম্পর্কে শুধু ভালো কথা বলবো। আসলে খারাপ মন্তব্য করা, নিন্দা করা, অভিযোগ জানানো, সমালোচনা করা
প্রভৃতি কাজ করতে কোনো অসুবিধা হয় না। তা খুবই সহজ কাজ, যে কোনো মূর্খ এই কাজ করতে পারে, বা বলতে পারেন যে বেশিরভাগ মূর্খ লোকই এই ধরনের কাজ করে। লোকেদের বোঝার জন্য বা তাদের ক্ষমা করার জন্য মানুষের মধ্যে সংযমের প্রয়োজন হয়। তাদের বোধগম্যতার উদয় হওয়াটাও জরুরি। সেই কারণে কার্যালয় বলেছিলেন, মহান ব্যক্তি ছোট লোকেদের সাথে কথা বলার সময়তেই তাদের মহানতার পরিচয় দিয়ে থাকেন। একজন প্রসিদ্ধ টেস্ট পাইলট বব হুভার প্রায় এয়ার শো তে প্রদর্শন করতেন। একবার তিনি স্যান ডিয়েগোতে এয়ার শো করার পর লস অ্যাঞ্জেলেসে তার নিজের বাড়িতে ফিরছিলেন। হঠাৎই হাওয়ায় 300 ফুট উঁচুতে তার প্লেনের দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায়। তিনি ছিলেন দক্ষ কারিগর। তার টেকনিকের জন্য তিনি অত উঁচু থেকেও প্লেন নিচে নামিয়ে ফেলেছিলেন, আর কারোর কোনো আঘাত লাগেনি। তবে প্লেনটাও খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল। নিচে নেমে তিনি সবার আগে প্লেনের ইন্ধন সম্পর্কে অনুসন্ধান করার চেষ্টা করেন। তিনি এটা দেখে অবাক হয়ে গিয়েছিলেন যে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার প্রপেলার প্লেনে গ্যাসোলিনের বদলে জেটের ইন্ধন ভরে দেওয়া হয়েছিল। তারপর তিনি সেই মেকানিকের সম্পর্কে জানতে চান যে তার প্লেনের এই অবস্থা করেছিল। সে ছিল একজন অল্প বয়স্ক মেকানিক, আর নিজের এই কাজের জন্য তার লজ্জা অত্যন্ত ছিল। হুভার তার কাছে যেতেই তার চোখ থেকে জল নির্গত হতে শুরু করে। তার সামান্য একটি অমনোযোগিতার কারণে 3টি জীবন শেষ হয়ে যেতে পারত, আর প্লেনটা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময় এই মেকানিকের মুখ দেখে হুভারের কতটা রাগ হয়েছিল একবার ভেবে দেখেছেন কি? হয়তো তাকে ধরে মারতে পর্যন্ত ইচ্ছা করছিল। কিন্তু হুভার তাকে বকাঝকা তো দূরের কথা, তার সমালোচনা পর্যন্ত করেননি। তিনি তাকে বলেছিলেন, আমি তোমাকে ডেকেছি শুধু এইটুকু বলার জন্য যে আমি তোমার উপর কতটা ভরসা করি, আর সেই কারণেই আমি ঠিক করেছি যে কাল থেকে তুমি আমার F-51 প্লেনটারও সার্ভিসিং করবে। বেশিরভাগ বাবা মা তাদের বাচ্চাদের সমালোচনা করতে এতটুকু পিছপা হন না। আপনি কি ভাবছেন আমি আপনাকে তা করতে নিষেধ করছি? না, আমি এমন কোনো কথা বলতে চাই না। আমি আপনাদের শুধু একটা কথা বলতে চাই যে তাদের সমালোচনা করার আগে আপনি অবশ্যই আমেরিকার বিখ্যাত সাংবাদিকের লেখা ফাদার ফরগেটস অবশ্যই পড়ে নিন। প্রথমবার এই লেখাটা পিপুল হগম জার্নালে একটা সম্পাদকীয় কলামে প্রকাশিত হয়েছিল। রিডস ডাইজেস্টে সংক্ষেপে এই লেখাটা এইভাবে প্রকাশ করা হয়েছিল। কিছু লেখা গহন অনুভূতির কোনো বিশেষ ক্ষণে লেখা হয়ে থাকে, আর সেই লেখাই পাঠকদের মনকে ছুঁয়ে যায়। ফাদার ফরগেটস ও সেই ধরনেরই একটা লেখা। এখন এই লেখাটা ক্রমাগত প্রকাশিত হতে চলেছে। এর লেখক ডব্লিউ লিভিংস্টোনের মতে এই লেখা হাজার হাজার পত্রপত্রিকা ও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। অনেক বিদেশি ভাষাতেও এই লেখা ততটাই কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। আমি হাজারের বেশি লোকেদের এই অধিকার দিয়েছি যে তারা স্কুল, কলেজ তথা লেকচার প্ল্যাটফর্মে এর ব্যবহার করতে পারে। এই সম্পর্কে রেডিওতেও বহু কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কলেজের পত্রিকা তথা হাই স্কুলের পত্রিকাতেও এই লেখা ছাপানো হয়েছিল। অনেক সময় একটা লঘু রসাত্মক লেখার পিছনেও এমন কিছু রহস্য লুকিয়ে থাকে যার জন্য সেটা ক্লিক করে যায়। এই লেখার সাথেও তেমন কিছু ঘটেছিল। ফাদার ফরগেটস, প্রত্যেক বাবার এটা মনে রাখা উচিত। ডব্লিউ লিভিংস্টোন লার্নেডের লেখা। একটু শোনো বাবা, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। তুমি তো গভীর নিদ্রায় আচ্ছন্ন। তোমার ছোট্ট মিষ্টি হাতটা তোমার কোমল গালের নিচে চেপে আছে। তোমার ঘামে ভেজা কোঁকড়ানো চুল সারা মাথায় উস্কো খুস্কো হয়ে আছে। আমি একা চুপচাপ তোমার ঘরে ঢুকেছি। আমি একটু আগে যখন পুস্তকালয়ে বসে সংবাদপত্র পড়ছিলাম,
তখন আমার খুব অনুতাপ হচ্ছিল। সেই কারণেই তো আজ এই মাঝরাতে আমি তোমার বিছানার পাশে একজন অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। আসলে আমি একটা কথা ভাবছিলাম, বাবা, আজ আমি তোমার উপর খুব রাগ করেছি। তুমি যখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলে তখন আমি তোমাকে যথেষ্ট ভর্ৎসনাও করেছিলাম। তুমি তোয়ালের পরিবর্তে পর্দায় হাত মুছেছিলে। তোমার জুতো নোংরা দেখেও আমার খুব রাগ হচ্ছিল। সারা মেঝেতে তোমার জিনিস এলোমেলো ভাবে ছড়ানো ছিল, তার জন্যও তোমাকে যথেষ্ট বকাবকি করেছি। তুমি যখন সকালে খাবার খাচ্ছিলে তখন তোমাকে অনেক কথা শুনিয়েছি, কারণ তিনি খাওয়ার টেবিলে খাবার ছড়িয়ে দিয়েছিলে। তুমি মুখ বন্ধ না করেই খাচ্ছিলে, যার ফলে তোমার মুখ থেকে চবর চবর আওয়াজ আসছিল। তোমার কনুই ছিল টেবিলের ওপর, তুমি টোস্টে একটু বেশি মাখন লাগিয়ে ফেলেছিলে। শুধু তাই নয়, আমি যখন অফিসে যাচ্ছিলাম তখন তুমি খেলছিলে, কিন্তু আমাকে গুড বাই ড্যাড বলেছিলে। তখন আমি রাগ করেই তোমাকে বলেছিলাম, একটু নিজের কলারটা তো ঠিক করে নাও। অফিস থেকে ফিরে এসে দেখলাম তুমি তোমার বন্ধুদের সাথে মাটি নিয়ে খেলা করছো। তোমার মোজা একটু ফুটো হয়ে গেছিল, তোমার জামা কাপড়ও খুব নোংরা ছিল। আমি নিজে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তোমার বন্ধুদের সামনেই তোমাকে অপমানিত করি। জানো মোজা কত দামি, এই জামা কাপড়ের দাম কত, তার কোনো ধারণা আছে তোমার? তোমাকে এই কথাগুলি বলেছিলাম না? একটা বাবা কত ভাবে বাচ্চাদের মনে আঘাত দিতে পারে। রাতে আমি যখন লাইব্রেরিতে বসে পড়েছিলাম তখন তুমি আমার সাথে দেখা করতে এসেছিলে। তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছিলাম যে তুমি কতটা আতঙ্কিত। তোমার চোখ দিয়েই তোমার বুকের ব্যথা অনুভব করা যাচ্ছিল। তা সত্ত্বেও আমার খবরের কাগজ পড়ার বিঘ্ন ঘটার জন্য আমি তোমাকে খুবই ভর্ৎসনা করি। আমি তোমাকে বলেছিলাম, কখনো তো আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আর তুমি দরজার সামনে মূর্তি হয়ে দাঁড়িয়েছিলে। তুমি কোনো কথা বলছিলে না, কিন্তু হঠাৎই আমার কাছে ছুটে এসে আমার গলা জড়িয়ে ধরে বললে, গুড নাইট ড্যাডি। তারপর চোখের পলকে সেখান থেকে চলে গেলে। তোমার ছোট্ট দুটি হাতের আলিঙ্গনে এতটাই শক্তি ছিল যে আমি বুঝতে পেরেছিলাম তোমার মনের মন্দিরে ফুটে ওঠা প্রেম রূপী পুষ্প এখনো ঝরে যায়নি। তারপর তুমি সিঁড়ি বেয়ে সজোরে উপরে উঠছিলে। তোমার পায়ের খটখট শব্দ আমার কানে আসছিল। হ্যাঁ, এই ঘটনার কিছুক্ষণ বাদেই আমার হাত থেকে পেপার পড়ে যায় আর আমার অন্তর আত্মগ্লানিতে ভরে ওঠে। আমি কেন এমন হয়ে যাচ্ছি? সর্বদা বকাবকি করাটা আমার অভ্যাসে দাঁড়িয়ে যাচ্ছে। আমি আমার সন্তানকে কেমন শৈশব দিচ্ছি? আমি আর তোমাকে ভালোবাসি না এমন তো নয়, আসলে আমি তোমার কাছ থেকে একটু বেশি কিছু আশা করে ফেলেছি, আর সেই কারণে তোমার শৈশবকে নিজের দাঁড়িপাল্লায় ওজন করছি। তুমি খুবই মিষ্টি, সৎ ও ভালো। তোমার কাছে ছোট্ট নিষ্পাপ মন পাহাড়ের মতো, পিছন দিয়ে উদিত হওয়া নতুন সূর্যের কিরণের মতো, যা বিশাল, তা অনন্ত। তোমার ভেতরটা অনেক বড়, সেই কারণেই তো এত বকাবকি করার পরেও তুমি আমাকে আদর করে গুড নাইট বলতে গিয়েছিলে। তোমার ভেতরে কোনো ময়লা নেই বাবা, সেই কারণেই এই রাত এত বিশেষ আমার কাছে। আমি অন্ধকারে তোমার খাটের কাছে মাথা নত করে বসে আছি, কারণ আমি জানি আমি তোমার থেকে অনেক ছোট। তাই আমি লজ্জিত, অপমানিত। আজ তোমাকে কত না বকেছি আমি। এ তো এক দুর্বল অনুতাপ ছাড়া কিছুই না। আমি জানি এখন যদি আমি তোমাকে ঘুম থেকে তুলে এই সমস্ত কথাগুলি বলি তাহলে কোনো লাভ হবে না, কারণ তুমি কিছুই বুঝবে না। কিন্তু আমি ঠিক করে নিয়েছি যে কাল থেকে আমি তোমাকে ভালো বাবা হয়ে দেখাবো। আমি তোমার সাথে খেলবো, তোমাকে মিষ্টি মিষ্টি গল্প শোনাবো, তোমার সমস্ত সুখ দুঃখ ভাগ করে নেব।
পরের বার তোমাকে বকার আগে নিজের দাঁত দিয়ে জিভ কেটে নেব। সর্বদা মনে মনে এতটাই মন্ত্র আওড়াবো, আমার ছেলে তো এখন খুবই ছোট, ও খুবই মিষ্টি, নিষ্পাপ এবং সৎ। আসলে আমি তোমাকে খুব বড় বলে ভাবছিলাম, কিন্তু এখন তোমার ওই ক্লান্ত ঘুমন্ত মুখটা দেখে আমি বুঝতে পেরে গেছি যে তুমি এখনো কত ছোট। কাল পর্যন্ত তো তুমি মায়ের কোলেই শুতে, তার কাঁধের ওপরে ঘুমিয়ে পড়তে। আমি তোমার কাছ থেকে একটু বেশি আশা করে ফেলেছিলাম, একটু বেশি। এই লেখার থেকেও আমার একটা বিষয় খুব ভালো করেই বুঝতে পারছি যে কারো সমালোচনা না করে সে যে কাজটা করছে তার পিছনে কি কারণ আছে সেটা বুঝে দেখা দরকার। আর চেষ্টা করুন, যদি পরিস্থিতির কথা মাথায় রাখেন তাহলে তা খুবই রোমাঞ্চকর বলে মনে হবে, আর তা লাভজনক হবে। তাতে করে পরিবেশও হালকা হয়ে উঠবে। সবাইকে বোঝার মানে সকলকে ক্ষমা করে দেওয়া। মানুষের মরার আগেই ভগবান তা নির্ধারণ করে দেন। ডক্টর জনসন এমনই কথা বলে গেছেন। তাহলে আপনি আর আমি এই ধরনের কাজ করছি কিভাবে? কখনো কারো নিন্দা করো না, সমালোচনা করো না, বাজে কথা বলো না, অভিযোগ করা ছেড়ে দাও। এতক্ষণ ধরে অডিও বুকটি শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রমাণ করলেন যে আপনি অহংকারী নয়, আপনি শিখতে চান কথা বলা, মানুষের সাথে কথা বলা শিখতে চান, মানুষের সাথে ভালো ব্যবহার করা শিখতে চান। আপনি কখনোই ভাবেন না আমি যা বলি ঠিক বলি, আমি যা ব্যবহার করি মানুষের সাথে সব ঠিক করি, অন্যেরাই আমার সাথে কেবল খারাপ ব্যবহার করে। আপনি এই ধরনের ভুল বোঝা ব্যক্তি নয়। তাই আপনাকে আমার তরফ থেকে, আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী অধ্যায় শোনার জন্য আপনাকে আমন্ত্রণ থাকলো।